ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শপথ কক্ষে নেবেন নবনির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন মন্ত্রিসভায়, বললেন মেজর হাফিজ। বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন সালাউদ্দিন। এবং রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। কাল বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হবেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। এর আগে সকালে সংসদ ভবনের শপথ কক্ষে সিএসির কাছে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর একই দিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন সংসদের শপথ কক্ষে। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে এমপিরা শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, আর মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসা প্রস্তুত করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, প্রস্তুত আছে 37টি বাসা। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী বাসভবনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। মঙ্গলবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেবেন 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেল 4টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বলেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে বিএনপির মন্ত্রিসভা। এদিকে বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। বেলা 1টার দিকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকাল থেকেই বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন গুলশানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে বিএনপি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা আছে। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠন হবে বিএনপির মন্ত্রিসভা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে।
সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বান জানান হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ 6 জন আহত হয়েছেন। ভাঙচুর, লুটপাট হয়েছে 20টি বাড়ি ঘরে। এদিকে পিরোজপুরে বিএনপির 2 নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আধিপত্য বিস্তার নিয়ে মাগুরায় দুপক্ষের সংঘর্ষ, অন্তত 20টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট। জেলার শ্রীপুর উপজেলার চাকদা গ্রামের শাহিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে একই গ্রামের আব্দুল ওহাব সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে শাহিদুলের সমর্থক রকি বাজার থেকে ফেরার সময় ওহাবের লোকজন তাকে মারধর করে। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আহত হন নারী সহ 6 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা জানের বাড়িতে পলাইছি, আমার টাকা পয়সা ছিল, কাপড় চোপড় ছিল, সব নিয়ে গেছে। যাবতীয় জিনিস তো ভাঙচুর করেছে, আবার ঘর তো লুট করে নিয়ে গেছে। আমার ঘর বাড়ি এরকম ভাঙচুর করছে, সোনাদানা নিছে, টাকা পয়সা নিছে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এটার আমি বিচার চাই। এই মুহূর্তে লক্ষ্মীপুরের রামগঞ্জে নিহতদের বাড়িতে আছেন সহকর্মী মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি যাব তার কাছে। পবিত্র উমরা পালন শেষে নিজ কর্মস্থলে ফেরার পথে স্ত্রী, 2 কন্যা সহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী মিজানুর রহমান। এ সময় তাদের গাড়িতে থাকা তার এক বন্ধুর স্ত্রী, তিনিও মারা গিয়েছেন এবং গাড়ির চালক যে বাবর, সে রামগঞ্জ উপজেলার বাসিন্দা। গাড়ির চালক বাবর, সেও সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ নিয়ে একই পরিবারের 4 জন সহ মোট 6 জন এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা মূলত সৌদি সময় রাত 9টার দিকে তায়েফ এলাকায় পৌঁছালে কিন্তু তারা দুর্ঘটনার শিকার হন এবং তারা যাচ্ছিলেন মূলত আভা। কারণ আমি বলেছি যে মিজানুর রহমানের এক ব্যবসা প্রতিষ্ঠান আছে আভা, সৌদি আরবের আভাতে। তিনি 20 বছর যাবৎ কিন্তু সৌদি আরবে অবস্থান করছিলেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছিলেন। 3 ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী, সন্তানদেরকে বিদেশে নেওয়ার জন্য টিকিট পাঠায় এবং উদ্দেশ্য ছিল তার স্ত্রী এবং সন্তানদেরকে ওমরা পালন করার জন্য। এই জন্য মিজানুর রহমানের স্ত্রী ফারজানা ইয়াসমিন তার 3 শিশু কন্যাকে নিয়ে তিনি 3 তারিখে সৌদি আরব পাড়ি জমান এবং সৌদি আরবে যাওয়ার পরেই গতকালকেই তারা কিন্তু মূলত ওমরা পালন করেছেন। আমরা যতদূর শুনেছি যে ওমরা পালন শেষে যখন তারা ফিরছিলেন আবাতে এবং তায়েফ নামক এলাকায় পৌঁছার পরে, তখন সৌদি সময় রাত 9টা বাজে। এই সময় কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন এবং তাদের এই নিহতের খবর শুনে তার বাবা আছেন, মা আছেন, তারা কিন্তু শোকে এখন পাথর। এ ছিল আমার কাছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে সর্বশেষ। লক্ষ্মীপুর থেকে মাজহারুল আনোয়ার টিপু। বাংলার সময় আরও থাকছে। জুয়ার টাকা পরিশোধে অটোরিকশা ছিনতাই, মুন্সিগঞ্জে নিখোঁজের 19 দিন পর চালকের মরদেহ উদ্ধার। চট্টগ্রামে নবজাতক বিক্রিতে বাধা দেয় স্ত্রীকে হত্যার অভিযোগ। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও নির্বাচনে বন্ধের অজুহাতে কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। অথচ গত 7.5 মাসে 30,000 কোটি টাকার 17 ধরনের 29 লাখ মেট্রিক টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। শাকাউটিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমতে। রমজানের ভোগ্যপণ্য বেচা কেনায় জমজমাট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য 1 ঘন্টার কম সময়ে চলে আসছে এই বাজারে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7.5 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 10,38,000 মেট্রিক টন পাম এবং ক্রুড অয়েল, 3 লাখ মেট্রিক টন চিনি খালাস হয়েছে। রমজান উপলক্ষে যে আমদানি হয়েছে এটা অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ অবশ্যই যথেষ্ট রয়েছে। জানুয়ারি মাসে পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 65 থেকে 70 টাকা এবং ভালো মানের ছোলা 74 থেকে 75 টাকায় বিক্রি হলো। এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌদের জটিলতার কারণে, সেই কারণে প্রায় প্রত্যেকটি
ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। ছোলার মতো পরিস্থিতি খেজুরের বাজারও। শুল্ক হার 10% কমানোর সুবিধাকে কাজে লাগিয়ে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে। 1800-1900 টাকার বাজার, সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। দেশের ভোগ্য পণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ার কারণে এখানে নানা মাত্রায় চলে কারসাজি। বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব ভোগ্য পণ্য আমদানি করা হয়, নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে, আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায়, তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা। রমজান মাসে দেশে 3 লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য তেল, 2.5 লাখ মেট্রিক টন চিনি, 1 লাখ মেট্রিক টন ছোলা এবং 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই জাতীয় সনদে সই করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে এনসিপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাব্বির রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, জুলাই সনদ স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির প্রতিনিধি দল, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ঠিক সন্ধ্যা 6টায় যমুনায় প্রবেশ করেছে এবং তারা এখানে যমুনায় জুলাই সনদ স্বাক্ষর করতে যাচ্ছে এবং অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। জুলাই সনদের যে মূল একটি বিষয় প্রশ্ন উঠেছিল যে এনসিপি অর্থাৎ জুলাই সনদের যে জুলাই অভ্যুত্থানের যে শক্তি, তার মাধ্যমে গঠিত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি এই জুলাই সনদে স্বাক্ষর করেনি এতদিন এবং সেটি নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছিল এবং অবশেষে সেই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে এনসিপি এবং এর মধ্য থেকে তাদের যে সংশয় ছিল সেই সংশয় শঙ্কা নিশ্চয়ই কেটে গেছে এবং যার ফলে তারা সেই আস্থার জায়গা থেকে জুলাই সনদ স্বাক্ষর করতে যাচ্ছে। এবং এর মধ্যে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছিল, সেই গণভোটে জয়যুক্ত হয়েছে এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, অর্থাৎ 7.5 কোটি ভোট গণভোটে পড়েছে, তার মধ্যে 4.5 কোটি ভোটের বেশি এই গণভোটে ভোট জয়যুক্ত হয়েছে, যার ফলে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি এরপরে শুরু হবে। তবে তার আগে এমন একটি দিনে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে যেদিন আগামীকালকে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন এবং এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পরে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তর দেবেন এবং জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে কথা বলবেন। তো এই ছিল এখন পর্যন্ত যমুনার সামনে থেকে সবশেষ তথ্য। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সহকর্মী সাব্বির রূপল। মুন্সিগঞ্জে নিখোঁজের 19 দিন পর উদ্ধার হলো এক অটোরিকশা চালকের মরদেহ। ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে আসামিরা। অন্যদিকে চট্টগ্রামে নবজাতককে বিক্রি করতে বাধা দেয়ায় বাকশক্তিহীন স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নুরুল হুদা। জুয়া নেশাগ্রস্ত হয়ে ঋণের বোঝা কমাতে উপায় খোঁজে শরীফ সুলতান আফসু, রাজন শেখ ও ইমরান সরকার। মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমুশরা গ্রামের শাকিল খালাসির অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। 27 জানুয়ারি সন্ধ্যায় অটোরিকশা ছিনিয়ে নিয়ে হত্যা করা হয় শাকিলকে। লাশ ফেলা হয় মেঘনা নদীতে, আর অটোরিকশা বিক্রি করা হয় ইউসুফ গাজী নামে এক ব্যক্তির কাছে। রোববার রাতে মেঘনা নদীর চর রমজান বেগের মিলিটারি চক এলাকা থেকে উদ্ধার হয় শাকিলের মরদেহ। গ্রেফতার করা হয় অভিযুক্ত 4 জনকে। প্রথমের দিকে তারা স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে যে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করি। এই ঘটনায় সদর থানা ঘেরাও করে বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী। আমার সন্তান আমার বুয়াটা কাইরা নিছে, আমি আর মার বুয়াটা কাইরা আনমু। আমার ভাইয়ের হত্যাকারীর আমরা ফাঁসি চাই। অন্যদিকে চট্টগ্রামের চন্দনাইশের জামিরজুরি ঘোড়াপাড়া এলাকায় 12 দিনের নবজাতককে বিক্রির চেষ্টা করেন স্বামী নুরুল হুদা। এতে বাধা দেওয়ায় বাকশক্তিহীন স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় স্বামী। সন্দেহভাজনকে আসামি হিসেবে ঘটনার পরপরে পলাতক রয়েছে, আমরা গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এর আগেও 2 মেয়ে সন্তানকে বিক্রির অভিযোগ রয়েছে নুরুলের বিরুদ্ধে। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে।
নাটোরে ধর্ষণ মামলার আসামিকে ধরিয়ে দেন সংরক্ষিত নারী ইউপি সদস্য। জামিনে মুক্তি পেয়ে ইউপি সদস্যের মাকে অ্যাসিড নিক্ষেপ অভিযুক্তের রাজশাহী মেডিকেলে ভর্তি। নাটোরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে ৬৫ বছরের এক বৃদ্ধার শরীর। স্থানীয়রা জানান, রোববার রাত ২:৩০টার দিকে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগমের মা হালিমা বেওয়া ঘর থেকে বের হতেই দুর্বৃত্তরা তার ওপর অ্যাসিড ছোড়ে। এ সময় তার চিৎকারে স্বজনরা ছুটে এনে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় দগ্ধ হালিমাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে অপহৃত ৭৩ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বিজিবি জানায়, দুপুরে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শূন্য রেখায় জেলেদের হস্তান্তর করে আরাকান আর্মি। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি অন্য জেলেদেরও ফেরত আনতে আলোচনা চলছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়। এর আগে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় বিভিন্ন সময় ট্রলার সহ ২০০ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। মগবাজারে বিজয়ী এমপিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়। আমরা এখন যে দেশটা, স্বাধীন দেশটা আল্লাহর মেহেরবানিতে পেয়েছি, এটি একসময় পাকিস্তানের অংশ ছিল। ৪৭-এ যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন, তারা অনেক ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও ৪৭ যে পূর্ব পাকিস্তান ছিল, এটাই বর্তমান বাংলাদেশের সীমানা। ওই সীমানা নিয়েই আমরা চলছি। কাজে এটার ভিত রচনা হয়েছে ৪৭। আবার ৪৭-এর যারা সংগ্রামী ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তারা তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল, এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুঁসে উঠেছিল। ৭০-এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল। এই নির্বাচন অনুযায়ী ৭০ সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে, সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন। যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ছিলাম রাজধানীর মগবাজারে জামাত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বক্তব্য রাখছেন। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।